এটা জামাতের অনেকে হতাশ, না শেষ, ইসলামী ব্যাংক শেষ। আরে না ভাই, সংসদে যে সমাধান হবে না এটা জামাত আগেও জানতো। তার সংসদে সালাম বিএনপি লুঙ্গি খুলে দিয়েছে আলোচনার মাধ্যমে। এই সমাধান যে রাজপথে হতে হবে এটা জামাত আগেও জানতো, অতএব আপনি হতাশ হন কেন? সংসদে জনাব সালাউদ্দিন আহমেদকে থামান, নতুবা আপনার পতনের জন্য যদি জনগণ আবার রাস্তায় নেমে আসে, আপনার দলের হেডম কিন্তু আমাদের জানা আছে, আপনারা কিন্তু সামাল দিতে পারবেন না। সুতরাং সময় থাকতে সাধু সাবধান। আমরা শুনেছি বিগত 9 বছর নাকি শিলংয়ে আপনি জামায়াতের রিসোর্টে অবস্থান করেছেন। আমরা শুনেছি এসালাম যে দেশ থেকে ব্যাংক লুট করেছে সেই লুটের নাকি আপনি সহযোগী। আপনি নিশ্চয়ই দুষ্ট লোকের এই বক্তব্যের প্রতিবাদ অবশ্যই জানাবেন এবং আপনার বক্তব্য উপস্থাপন করবেন আশা করতেছি। স্বরাষ্ট্রমন্ত্রী, দমন যেখানে আপনি সেখানে, আপনি যদি দমন না করেন জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। বৈধ এজেন্সি এটা ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু করবে না, কারণ এদের টাকার এত দূরত্ব, যে কোনো জায়গায় টাকা যায়। একমাত্র জামাত ইসলামের কেউ কোনো টাকা নেই বলে শুনি নেই আমরা। মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে মাইক্রোফোন হাতে নিলেন, তখন পুরো সংসদ জুড়েই এক গুমোট নীরবতা। আলোচনার বিষয়বস্তু ছিল দেশের বৃহত্তম এবং বর্তমানে চরম তারল্য সংকটে ধুঁকতে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং এর সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের বিতর্কিত অতীত। অর্থমন্ত্রী আমির খসরু অত্যন্ত সাবলীল ভঙ্গিতে খুরশিদ আলমের ঋণ খেলাপি হওয়ার অভিযোগটি খণ্ডন করার চেষ্টা করলেন। তিনি আলমের ঘুষকে আমরা উদ্ধার করবো ইনশাআল্লাহ। আমরা যদি গ্রাহক না হই, আমাদের কাজ আমরা ফেলে এখানে আসবো? আমাকে মজু পার্টনার, আমরা কি সিঙ্গারার পার্টনার? আমাদের ব্যাংক আমাদের লক্ষ্য করতে হবে। আপনারা চলেন, আমরা কেন আসবো? আমাদের ব্যাংক আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আলমের ঘুষকে আমরা উদ্ধার করবো ইনশাআল্লাহ। সাথে আপনার গভীর বন্ধুত্ব, এগুলো তো মার্কেটে সবাই জানে, নিশ্চয়ই আপনিও জানেন। আপনি এড়িয়ে যেতে পারতেন, হ্যাঁ মাননীয় মন্ত্রী, আপনি এড়িয়ে যেতে পারতেন, অন্য কাউকে বলার সুযোগ দিতেন, সেটা কিন্তু দেখতে ভালো লাগতো। ব্যাংক খাত নিয়ে বিএনপি সরকার কঠিন পরিস্থিতিতে পড়েছে। এতটাই কঠিন পরিস্থিতিতে বিএনপি সরকার যদি তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চায় তাহলে জামাতের কাছে নথি স্বীকার করতে তারা বাধ্য হবে এবং নথি স্বীকার করবে। বিএনপি একটা ফান্দে পড়েছে, সেটা নিয়ে আমি চ্যালেঞ্জ করতেছি। ডাক্তার শফিকুর রহমান স্যার চ্যালেঞ্জ ছুড়ে দিছে, এই 700 কোটি টাকা বা 20,000 কোটি টাকা যদি প্রমাণ করতে পারেন আমি আপনাকে একটা মেডেল দিব। ডাক্তার শফিকুর রহমান স্যার যেভাবে বলছে পুরো সংসদের সামনে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিছে। তো বাংলাদেশের দুজন মন্ত্রী তারা ব্যাংকিং বিষয়ে কথা বলেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কোনো ব্যক্তি যদি এই ধরনের বালখিল্য, অসত্য এবং অপতথ্য জাতিকে প্রদান করেন তাহলে সেখানে আস্থার জায়গা ফিরে আসাটা খুবই। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুতেই আশা করি প্রত্যেকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা একটু মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। হ্যাঁ, দেখে শুনে বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। কেননা ভিডিওর শুরুতে যে ছোট্ট ছোট্ট ভিডিওর অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন সেগুলো দিয়েই আজকের এই ভিডিওটি সাজানো, আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন ভাই, অজানা কিছু কথা। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম টাটকা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। ইসলামী ব্যাংক নিয়ে যা হওয়ার, যে ফয়সালা হওয়ার সেটা রাজপথেই হয়ে যাচ্ছে, সংসদে কোনো সমাধান হলো না। এটা জামাত জানতো। সংসদে 68 বিধিতে নোটিশ দিয়ে আমিরে জামাত আলোচনার ব্যবস্থা করেছিলেন। সে আলোচনায় কোনো ফলাফল আসেনি, বরং বিএনপি তাদের যে ফেসিস্ট মানসিকতা এবং তারা যে এসালমের দখলকে বৈধতা দিয়েছে সেটা স্পষ্ট করেছে এবং বিএনপি তাদের এসালমকে নিজেদের করে নিয়ে ইসলামী ব্যাংকের মালিকানা তারা ধরে রাখবে, এটা স্পষ্ট করেছে। যদি সমাধান হতো তাহলে একটা সংসদীয় যৌথ কমিটি গঠন করতে ইসলামী ব্যাংকের সমস্যা সমাধানের জন্য, যেখানে জামাতের এমপিরা থাকতো, বিএনপির এমপিরা থাকতো, তারপরে একটা সমাধানে আসতো। কিন্তু এরকম কিছু হয়নি। এখন রাজপথ উত্তল হয়ে উঠছে। সংসদের আলোচনা ব্যর্থ হওয়ার পর সংসদে বিএনপি সরকারের এসালমের ফেসিবাদী গতি প্রকৃতি এবং তাদের রহস্য ফাঁস হওয়ার পর জামাত রাজপথে ছোটখাটো একটা ঝলক দেখিয়েছে। গ্রাহকরা, সচেতন গ্রাহক ফ্রাম ওরফে জামাত শিবির, আমি তাদেরকে জামাত শিবিরই বলবো, তারা বিপুল সংখ্যক গ্রাহকদের নিয়ে, একদম পিওর গ্রাহক, তারা জামাত শিবির কাম পিওর গ্রাহক। এবং যে আন্দোলন চলছে গ্রাহক ফ্রামের নেতৃত্বে, সেখানে জামাত শিবির করে না এরকম গ্রাহকরাও আছে। অতএব আপনি জামাত বলে শান্তি পেলে বলেন, আমি বলবো এটা জামাতের আন্দোলন। এবং জামাতের যারা আন্দোলন করছে তারা সবাই ছোটখাটো গ্রাহক না, বড় ধরনের গ্রাহক, এবং তারা এই ব্যাংকের মালিক পক্ষ। তো মালিক পক্ষ তাদের সম্পত্তি ধরে রাখার জন্য আন্দোলন করছে। দর্শক, অর্থ মন্ত্রণালয়ের অভিমুখে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম বিশাল মিছিল নিয়ে গিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংক রক্ষায় এত বড় জনগোষ্ঠী রাজপথে নেমেছে মিছিল নিয়ে, এরকম কোন এক্সাম্পল। মানুষ তার নিজের আমানত ফেরত পেতে অবস্থান কর্মসূচি, এরকম অনেক ঘটনা ডেস্টিনি ক্ষেত্রে আমরা দেখেছি, মানববন্ধন দেখেছি, কিন্তু হাজার হাজার জনগোষ্ঠী নিয়ে বিরাট মিছিল, এটা একটা জামাত ঝলক। অতএব স্পষ্ট রাজপথে জামাতকে মোকাবেলা করতে বিএনপি পারবে না। এবং জামাত এবং ইসলামী ব্যাংকের গ্রাহকরা
এস আলমের হাতে ব্যাংক বুঝিয়ে দেওয়ার শেষ দেখে ছাড়বে। সংসদে কোনো সমস্যা সমাধান হলো না, কিন্তু জামাত ইসলামী নায়েব আমির বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটা কথা বলেছে, সাফ কথা, এস আলমের কাউকে ইসলামী ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না, সোজা কথা। তা এখন গ্রাহকরা পাহারা দিচ্ছে, বিএনপি কিভাবে ঢুকাবে, গ্রাহকরা শেষ দেখে যাবে। দর্শক, বিএনপি সামনে কিছু গ্রেপ্তার, কিছু হয়রানি এগুলো করবে, কিন্তু আর্থিক খাতে এরকম গ্রেপ্তার বা এইসব কাণ্ড ঘটিয়ে আর্থিক খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় না। এটা টেম্পো স্ট্যান্ড নয়, এটা একটা ব্যাংক। গ্রাহকদের আস্থা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অতএব জামাতের শেষ দেখে ছাড়বে। বিএনপিকে পিছু হটাতে এস আলমকে হাতে হারিকেন ধরিয়ে দিতে বাধ্য হবে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিতে যাচ্ছে সচেতন গ্রাহকরা। মতিঝিল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে বেলা 11টার দিকে মিছিল নিয়ে তারা যাত্রা শুরু করেন। ফোরামের আহ্বায়ক মুখপাত্র অধ্যাপক নুরুন নবী জানান, ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ 7 দফা দাবিতে তারা অর্থ মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দিতে যান। এবং এই যে বিরাট মিছিল স্মারকলিপি দিতে গিয়েছে, এই মিছিল দেখে ডেফিনেটলি বিএনপির অন্তরের মধ্যে কাঁপন ধরেছে। এখন এত বিপুল সংখ্যক গ্রাহকদের বা জামাত শিবিরের মিছিল, এটা মোকাবেলা করার একমাত্র পথ হচ্ছে যে বিএনপির গ্রাহকরা পাল্টা মিছিল করবে। রাজনৈতিক আন্দোলন, রাজপথের আন্দোলন রাজপথে মোকাবেলা করতে হয়। রাজপথের আন্দোলন আইন দিয়ে, প্রশাসন দিয়ে ধামাচাপা দেওয়া যায় না। এখন বিএনপির গ্রাহকরা তো সবার আগে টাকা উঠিয়ে নিয়েছে, 2-4 জন গ্রাহক যদি থেকে থাকে। বিএনপি এখানে কি বলে, কোন সুতা দিয়ে পাল্টা রাজপথের কর্মসূচি দিবে, সম্ভব না। অতএব জামাত রাজপথই দাবি আদায় করবে। জামাতের অনেকে দেখলাম যে হতাশ হয়ে পড়ছেন সংসদের ব্যর্থতা দেখে, যে সংসদে যেহেতু সালাউদ্দিন এবং আমির খসরু ক্লিয়ার করে দিয়েছেন যে এই ব্যাংক তারা দখল করবে, ইসলামের হাতে দিবে, এটা জামাতের অনেকে হতাশ। না, শেষ, ইসলামী ব্যাংক শেষ। আরে না ভাই, সংসদে যে সমাধান হবে না এটা জামাত আগেও জানতো। যা সংসদে এস আলম বিএনপি লুঙ্গি খুলে দিয়েছে আলোচনার মাধ্যমে, এই সমাধান যে রাজপথে হতে হবে এটা জামাত আগেও জানতো। অতএব আপনি হতাশান কেন? সংসদের আলোচনা ব্যর্থতাতে হতাশান কেন? আপনি রাজপথের শেষ দেখে যাবেন। এবং জামাতের জন্য আমি বলছি, জামাত যদি ইসলামী ব্যাংকের মালিকানা ধরে রাখতে না পারে, আন্দোলন করে, জীবনে ক্ষমতা আসতে পারবে না। ওই সর্বোচ্চ দুর্বিরোধী দল। কারণ যে নিজের সম্পত্তি, নিজের মালিকানা বুঝে নিতে পারে না, সে রাষ্ট্রের মালিকানা কিভাবে বুঝে নেবে? সে কিভাবে জনগণের অধিকার ফিরিয়ে দিবে? অতএব জামাতের জন্য এটা অ্যাসিড টেস্ট, একদম সর্বোচ্চ শক্তি দেখাতে হবে। হরতাল অবরোধ দিয়ে বাংলাদেশের ইসলামী ব্যাংকের সমস্ত ব্যাংকগুলোতে প্রয়োজনে তালা ঝুলিয়ে দিতে হবে, অচল করে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকে তালা ঝুলিয়ে দিতে হবে, বাংলাদেশকে অস্থির করে ফেলতে হবে, উত্তাল করে ফেলতে হবে, অর্থনৈতিক কার্যক্রমকে স্থবির এবং স্তব্ধ করে দিতে হবে। তারপর ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে অ্যাটলিস্ট এস আলমের সাথে কোনো আপোষ চলবে না। আপনি হতাশান কেন? এই যে জামাতের ঝলক দেখছেন না, সামনে আরো দেখবেন। জামাত এখান থেকে পিছিয়ে হটবে না, কয়েকজনের প্রয়োজনে জীবন দিবে। ইসলামী ব্যাংকের মালিকের হাতছাড়া হতে দেওয়া যাবে না। এত জুলুম, একদম চোখের সামনে মিথ্যা কথা বলে গায়ের জোরে ব্যাংকটা দখল করে নিবে, এটা কি হয়? ওয়াজিব এখানে জিহাদ করে ইসলামী ব্যাংক রক্ষা করা। আপনার সম্পত্তি দখল করে নিয়ে যাচ্ছে লুটেরা গোষ্ঠী। দর্শক দেখেন কত বড় মিথ্যুক বিএনপি, যে সালাম বিএনপি সালাউদ্দিন। এটা সোশ্যাল মিডিয়ায় আমরা নানান তথ্য হিসাব নিকাশ করে দিয়েছি যে আরডিএস প্রকল্প নিয়ে যে অভিযোগ তুলেছে, ইসলামী ব্যাংক দখল করার সপক্ষে যে বৈধতা দিয়েছে পার্লামেন্টে, নানান জনের নানান হিসাব দিয়েছে। কিন্তু একদম মেইন স্ট্রিম গণমাধ্যমে যে তথ্য এসেছে এটা একটু শুনেন, তাহলে বুঝবেন যে এরা কত বড় মিথ্যুকের ঘরে মিথ্যুক, চোরের ঘরে চোর। আমার দেশের রিপোর্ট, ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর গুজব, অপপ্রচার, মিথ্যাচার। আমার দেশ তো ভদ্রপত্রিকা, এই জন্য ভদ্রভাবে লিখেছে। তো দর্শক, এখানে সালাউদ্দিন আহমেদ যেটা বলেন, পল্লী উন্নয়ন প্রকল্পের মানে আরডিএস ইসলামী ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। আগে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। 5 আগস্টের পর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আরো 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। যেসব টাকার কোনো হদিস নেই, পুরোটাই মিথ্যা কথা। দেখেন আমার দেশ কি লিখছে। তবে ইসলামী ব্যাংকের 2025 সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের সঙ্গে বাস্তব চিত্রের কোনো মিল নেই। প্রতিবেদন অনুযায়ী 2025 সাল শেষে আরডিএস প্রকল্পের মোট ঋণ স্থিতি দ্বারা 6,789 কোটি টাকা। এর আগে অর্থ বছরে 2024 সালে ঋণ স্থিতি ছিল 6,712 কোটি টাকা। সেই হিসাবে এক বছরে এই খাতে ঋণ বেড়েছে 77 কোটি টাকা বা 1.14%। প্রতিবেদন আরো দেখা যায় বিতরণকৃত এই ঋণের সিংহভাগ আদায় হচ্ছে এবং খেলাপি ঋণের পরিমাণ অত্যন্ত সামান্য। মোট ঋণের জন্য খেলাপি হয়ে পড়েছে মাত্র 232 কোটি টাকা। গত বছর শেষে এই খাতের ঋণ আদায়ের হার ছিল 97.50% টাকা। 2024 সালে শেষে মোট 98.89%। এটা রেকর্ড। এটা খুব কম ব্যাংক এত পরিমাণ ঋণ আদায় করতে পারে। বাংলাদেশে সবচেয়ে কম ঋণ খেলাপি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, তাও 4%-এর বেশি। সবচেয়ে সফল বাংলাদেশের এই আরডিএস প্রকল্প। আর এটার নামে এই যে ভুলভাল তথ্য দিয়েছে, দেখছেন তো, ধরা গেছে সালাউদ্দিন এস আলম। প্রতিবেদন অনুযায়ী আরডিএস প্রকল্প শুরু করার পর থেকে গত বছর ডিসেম্বর পর্যন্ত দেশে 35,352টি গ্রামের 17,75,000 পরিবারকে এই প্রকল্পের আওতায় ঋণ দেওয়া হয়েছে। তা কাদেরকে ঋণ দেওয়া হয়েছে কি সবকিছু হিসাব আছে। তাদের ভিতরে যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে এই মুহূর্তে, তাদের হয়তো মনটা একটু খারাপ। তবে আপনাদের নিরাশ হওয়ার দরকার নেই, আপনাদের জন্য একটা সুখবর আছে। সেই সুখবরটা আমি আপনাদেরকে দিব। তার আগে ইসলামী ব্যাংকের আজকের এই পরিস্থিতি কেন তৈরি হলো এর কার্যকারণটা একটু ব্যাখ্যা করা দরকার। আপনারা জানেন গত 9 জুন সংসদের ভিতরে দাঁড়িয়ে বাংলাদেশের 2 জন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, একজন হচ্ছে অর্থমন্ত্রী আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তারা ব্যাংকিং বিষয়ে কথা বলেছে, বিশেষ করে ইসলামী ব্যাংক সম্পর্কে। আমরা
স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনের বক্তব্যই খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং দুজনের বক্তব্য শোনার পরে ব্যাংকের একজন গ্রাহক হিসেবে এবং বাংলাদেশি হিসেবে আমরা যার পর নাই হতাশ হয়েছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কোনো ব্যক্তি যদি এই ধরনের বালকিল্য, অসত্য এবং অপতথ্য জাতিকে প্রদান করেন, তাহলে সেখানে আস্থার জায়গা ফিরে আসাটা খুবই কঠিন হয়ে পড়ে। এখানে তিনি গায়ের জোরে কথা বলেছেন এবং তার বক্তব্য শুনে মনে হয়েছে অর্থনীতি সম্পর্কে তার বিন্দু বিসর্গও কোনো ধারণা নেই। অনেকেই আমরা বলছি যে সালাউদ্দিন আহমেদ এত জ্ঞানী যে তিনি যখন দাঁড়ান তখন সবাই থরথর করে কাঁপে, তার যুক্তির কাছে কেউ দাঁড়াতে পারে না, যার কারণে সবাই তার বিরোধিতা করে। বিষয়টা আসলে সেটা না। আমরাও আগে মনে করতাম, এমন ধারণা পোষণ করতাম, কিন্তু গতকাল ব্যাংকিং এবং অর্থনীতি সম্পর্কে তার যে বক্তব্য, এই বক্তব্য শোনার পরে আমাদের কাছে মনে হয়েছে মূলত তিনি আসলে কিছুই জানেন না। তিনি গোলার জোরে কথাগুলো বলেন এবং তার যুক্তি আপাতত তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। পরবর্তীতে কিছুক্ষণের ভিতরেই ওইগুলো মিথ্যা প্রতিপন্ন হয় এবং তখন তিনি আর এই ব্যাপারে কোনো মন্তব্য করেন না। তিনি অন্তত 5টি মিথ্যা কথা বলেছেন সংসদে দাঁড়িয়ে। মজার ব্যাপার কি জানেন? 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে এই যে সরকার গঠন করলো বিএনপি, এই সরকার গঠন করার পরে সালাউদ্দিন আহমেদ এমন একটা জায়গায় যে উপস্থিত হয়েছে, তিনি অর্থমন্ত্রীর কথাও তিনি বলেন, আইনমন্ত্রীর কথাও তিনি বলেন, প্রধানমন্ত্রী উপস্থিত থাকার পরেও প্রধানমন্ত্রীর পক্ষে তিনি বক্তব্য দেন। সর্বশেষ আমরা যে হাস্যকর কথাটি শুনেছি, ধর্মমন্ত্রী, এই আজকে আমি যখন ভিডিও করছি, আজকে ধর্মমন্ত্রীর অনুপস্থিতিতে স্পিকার বলছেন যে ধর্মমন্ত্রী কি আছেন? নাই। তার অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাস্যকর, বড়ই হাস্যকর এটা। যাই হোক, তিনি বক্তব্য দিতে যে 5টি অসত্য কথা যেটি বলেছেন, প্রথমেই তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের নামে, অর্থাৎ আরডিএস প্রকল্পের নামে 22,000 কোটি টাকা জামাতকে দিয়ে দিয়েছে এবং এই টাকা তারা লুটপাট করে নির্বাচনী খাতে ব্যয় করেছে। বিগত সময়ে 11,000 কোটি এবং 5 আগস্টের পরে 11,000 কোটি টাকা এটা তারা লুটপাট করেছে। প্রকৃতপক্ষে আরডিএস সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আরডিএস প্রকল্পটি কিন্তু ইসলামী ব্যাংকে প্রতিষ্ঠিত হয় 1995 সালে। 2025 সাল পর্যন্ত এই প্রকল্পের সদস্য সংখ্যা 17,46,000 এবং বাংলাদেশের 34,900টি গ্রামে এই প্রকল্প এখন বর্তমান কাজ করছে। এবং 2023 সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে 5,179 কোটি টাকা। একটু ভালো করে হিসাব রাখবেন, 5,179 কোটি টাকা ডিসেম্বর 2023 সাল। 2024 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট বিনিয়োগ প্রদান করা হয় 687 কোটি টাকা। আর 2024 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মোট বিনিয়োগ বেড়েছে 1487 কোটি টাকা। হিসাবটা একটু মিলান তো। 2023 সালের ডিসেম্বরে ছিল 5,179 কোটি, আর 2024 এবং 25 সালে এই 2 বছরে মোট বিনিয়োগ বেড়েছে 1487 কোটি টাকা। দুটোর যোগফল মোট 6,666 কোটি টাকা। 2025 সালের ডিসেম্বর মাসে ইসলামী ব্যাংক আরডিএস প্রকল্পের যে বার্ষিক প্রতিবেদন তৈরি করেছে, সেখানে মোট বিনিয়োগের পরিমাণ দেখানো হয়েছে 6,666 কোটি টাকা। তাহলে যেখানে 1995 সাল থেকে 2025 সাল পর্যন্ত মোট বিনিয়োগের পরিমাণ 6,666 কোটি টাকা, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তথ্য দিলেন যে 11,000 কোটি টাকা আগে দিয়েছে আর বাকি 11,000 কোটি টাকা 2 বছরে এখন মোট 22,000 কোটি টাকা সেখান থেকে লুটপাট করা হয়েছে। এই যে অপতথ্য তিনি ছড়ালেন, এর হেতু কি? তিনি আরেকটি অপতথ্য দিয়েছেন সেখানে। তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইসলাম নয়। এটা একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন দায়িত্বশীল মন্ত্রী এই ধরনের বালকিল্য কথা বলতে পারেন? এই ধরনের অপেশাদার সুলভ কথা তিনি বলতে পারেন? ফখরুল ইসলাম আলমগীর অবশ্য মিটমিট করে হেসেছেন, টেবিল চাপিয়েছেন, আমি হলে এর প্রতিবাদ করতাম। তিনি তা করেন নাই। এরপরে তিনি আরো একটি অসত্য তথ্য দিয়েছেন, নাবিল গ্রুপ থেকে 700 কোটি টাকা ব্যাংকে জমা দিয়েছিল। এই 700 কোটি টাকা ব্যাংকে জমা হয় নাই, এটা একটি দল, অর্থাৎ তিনি জামাতকে মিন করেছেন যে তারা নিয়ে নির্বাচনী খরচ করেছে। তার এই বক্তব্যের পরে মনে হয়েছে ব্যাংকিং সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা নেই। আসলে নাবিল গ্রুপের এই 700 কোটি টাকা কি হয়েছে জানেন? নাবিল গ্রুপের আগে যে বিনিয়োগ ছিল 700 কোটি টাকা, এটা কিন্তু সব বেনামে, অর্থাৎ নাম ছিল নাবিল গ্রুপের, টাকা নিয়েছে সব এস আলম। এরপরে নাবিল গ্রুপের উপরে যখন প্রেশার ক্রিয়েট করেছে ব্যাংক যে আপনার নামে যেহেতু বিনিয়োগ নেওয়া, এস আলম তো পালিয়ে গেছে, আপনি টাকা দেন। নাবিল গ্রুপ তখন বলেছে ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি আস্তে আস্তে দিব। এই সময় দেওয়া মানে হচ্ছে ব্যাংক ঋণ পুনঃ তফসিল করে দেয়। এই পুনঃ তফসিলের আবার কিছু বিষয় আছে। প্রথম বছরে ডাউন পেমেন্ট দিতে হয় 15%, দ্বিতীয় বছরে গিয়ে ডাউন পেমেন্ট দিতে হয় 30%, আর তৃতীয় বছরে গিয়ে ডাউন পেমেন্ট দিতে হয় 50%। এবং এই ডাউন পেমেন্টের পরে ঋণটা যখন পুনঃ তফসিল করা হয়, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক করে দেয়, কোনো ব্যক্তির হাতে নয়, তখন এই ঋণটা রেগুলার ঋণ হয়ে যায়। নাবিল গ্রুপেরও তাই হয়েছে। তাহলে নাবিল গ্রুপের উনি তো দেখাচ্ছে, উনি বলেছেন যে তারা তো টাকা দিয়েছে, তাহলে এখনো তার লাইবিলিটি দেখাচ্ছে কেন? আসলে বিষয়টা তো ওইটা। শোনেন ভাইরা, যারা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহাজ্ঞানী, আপনারা তাকে বলবেন এই বিষয়ে পড়ালেখা করতে। এরপর তিনি আরেকটা অসত্য কথা বলেছেন, সেটার অবশ্য সাথে সাথে তিনি জবাব পেয়েছেন, বলেছেন এখানে এনসিপির কেউ উপস্থিত নাই। সাথে সাথে এনসিপির একজন দাঁড়িয়ে বলেছে যে আপনি অসত্য কথা বলেছেন, আমরা এখানে 2 জন উপস্থিত আছি, মাননীয় স্পিকার আপনি তার এই বক্তব্য এক্সপান্স করুন। এরপর তিনি কথা বলেছেন চাকরিচ্যুতিদের ব্যাপারে। চাকরিচ্যুতিদের ব্যাপারে তিনি যে কথাটি বলেছেন সেটি তিনি মানবিক দিক থেকে যদি বলতেন সেটা একটা আলাদা বিষয় ছিল, কিন্তু তিনি বলেছেন তাদেরকে চাকরিচ্যুতি করা হয়েছে কোনো নিয়ম কানুন না মেনে। আপনার কাছে আমাদের প্রশ্ন, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল কোন নিয়ম নীতির ভিত্তিতে? আপনার কি জানা আছে এটা? আপনি নিশ্চয়ই জানেন, সবই জানেন। এরপর আবার তিনি বলেছেন যে 6,000 নতুন নিয়োগ দেওয়া হয়েছে, এর ভিতরে সবই দলীয়, একটি বিশেষ দলের। এই যে অসত্য তথ্যগুলো আপনি কেন দিচ্ছেন এটা আমরা বুঝি। এই বক্তব্যগুলো আপনার না, এই বক্তব্যগুলো আসছে সীমান্তের ওপার থেকে। কারণ আপনারা জানেন এস আলম কিছুদিন আগে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছে না ভারতে গিয়ে? ওই সময়ই তারা ভারতকে বলে এসেছে যে শেখ হাসিনা তো আর নাই, আমার কিন্তু ওখানে ফেরার পথ খুব রুদ্ধ, তো ওখানে আমার 2 জন খুব বিশ্বস্ত লোক আছে, এই 2 জনকে আপনি ভালো করে বলে দেন, ভারত সরকারকে বলেছে আপনি ভালো করে বলে দেন তারা যেন এই ব্যাংকটাকে আবার আমার কাছে ফেরত দেয়, না হলে কিন্তু মৌলবাদীর অর্থনীতি কিন্তু আবার চাঙ্গা হয়ে যাচ্ছে, আপনার কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে যাবে। ভারতকে বলেছে, ভারত এবার এই 2 জনকে বলেছে যে আবার ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে 5 আগস্টের পরে, তোমরা ওখানে কি করো? যার কারণে এখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী এরা এই ব্যাংকটাকে আবার ওই সেই আগের অবস্থায় যেভাবে লুটপাট করা হয়েছে, ফোকলা করা হয়েছে, ওইখানে নিয়ে যেতে চাচ্ছে।
এই নিয়ে যাওয়ার পথে যে যে বক্তব্য দেওয়া দরকার সেটা তারা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে এই ব্যাংকের মালিকানা কে কিভাবে হয়েছে সেটা আলাদা ইস্যু, আলাদা ডিবেট, কিন্তু ব্যাংকের প্রকৃত মালিকের কাছেই তো ব্যাংক ফিরে যাবে। তার মানে এই কথার মাধ্যমে কিন্তু তিনি এইটা বলতে চাইলেন যে এস আলম হোসেন এই ব্যাংকের প্রকৃত মালিক। বিষয়টা এরকম যে ডাকাত আপনার সম্পদ ডাকাতি করে নিয়ে গেছে, এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন এই সম্পদ ডাকাত কিভাবে মালিক হয়েছে সেটা পরের হিসাব, কিন্তু এই সম্পদ ডাকাতের। এই হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আর কিছু থাকে? যাই হোক প্রিয় ভাই ও বোনেরা, আগেই বলেছি যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো এক্সটার্নাল ব্যাপার, ব্যাংকের ইন্টারনালি কোনো সমস্যা নেই। আমি এই ব্যাংকটি নিয়ে যতটুকু গবেষণা করেছি তাতে আমি বুঝেছি ব্যাংক থেকে কিন্তু টাকা ছাড়া কেউ ফিরে যাচ্ছে না, প্রত্যেককে টাকা দেওয়া হচ্ছে, যেভাবে তারা পারছে ব্যাংকের কর্মকর্তারা তারা টাকা ম্যানেজ করে দিচ্ছে। কিন্তু এই টাকাগুলো যারা আপনারা তুলে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু 2 দিন পরে বা 5 দিন পরে আবার আপনারা সেই ব্যাংকেই জমা দিবেন। মাঝখান থেকে আপনারা এই যে অ্যাকাউন্টগুলো ক্লোজ করছেন এইখানের একটা ঝক্কি ঝামেলা আপনাদের পোহাতে হবে, আবার এগুলো থাকবে না। 2022 সালে যে ভয়ঙ্কর নভেম্বর, যেখানে অনেক বেশি ডিপোজিট, সেইখানে পুরা ভয়ঙ্কর নভেম্বরের ওই কয়টা দিনে কোনো শাখা থেকে 100 কোটি, কোনো শাখা থেকে 60-70 কোটি টাকা উইথড্র হয়েছে। এইবার এখন পর্যন্ত 30-35 কোটি টাকা মাত্র উঠেছে। তার মানে ভয়ঙ্কর নভেম্বর কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ছিল। সেই সময় যেহেতু ব্যাংকটার কিছু হয় নাই, এরপরে 2024 সালের আবার ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু এরকম একটা গুজব উঠেছিল যে ব্যাংক 26শে ডিসেম্বর বন্ধ হয়ে যাবে। সেই 26শে ডিসেম্বর চলে গেছে, আবার 26 সালের ডিসেম্বর আসছে, ব্যাংক কিন্তু টিকে আছে। এই ব্যাংকের কিছুই হবে না। মাঝখানে 2-1 দিন একটু কষ্ট হবে, একটু অস্থিরতার ভিতর দিয়ে যাবে। আপনারা প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না। ইসলামী ব্যাংকের প্রতি আপনারা আস্থা রাখুন। আপনাদের ভালোবাসার ব্যাংক, এই ব্যাংকের মালিক আপনারা। আপনাদের আমানতগুলো যদি আপনারা এখন তুলে নিয়ে যান, তাহলে ইসলামী ব্যাংকের এই দুঃসময়, তাহলে আপনারা কি তাদেরকে আরো বিপদে ফেললেন না? একটু ভেবে দেখবেন। ব্যাংকটির পাশে দাঁড়ান, আপনাদের ব্যাংক, আপনারা এটাকে রক্ষা করেন। কারণ ভারত এই ব্যাংকটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, সেইটাই বাস্তবায়ন করছে চট্টগ্রাম কেন্দ্রিক একটি গ্রুপ। আঞ্চলিকতাবাদের একটা চরম ব্যাপার এখানে কাজ করছে, অর্থাৎ তাদের এলাকার প্রতি তারা এতটা লয়াল যেন এটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র। ইসলামিক ব্যাংক এখন বিএনপির ব্যাংক হয়ে গেল। আমির খসরু সাহেব, উনি অর্থমন্ত্রী, উনি বলছেন বিএনপির কাছে এই ব্যাংকটা নিরাপদ থাকবে, মানে ইসলামিক ব্যাংকটা এখন বিএনপির কাছে নিরাপদ থাকবে। আর মানে এর আগে কার কাছে ছিল এই ব্যাংকটা? এটা কি জামাত ইসলামের ব্যাংক? না, নিশ্চয়ই জামাত ইসলামের ব্যাংক না। কিন্তু যারা জামাত ইসলামের মাইন্ডের, ইসলামিক মাইন্ডের সিংহভাগই তারা, হ্যাঁ, ওইখানে যারা অ্যাকাউন্ট করছে তাদের মধ্যে শিবির, জামাত এবং ইসলামিক মাইন্ডের মানুষই বেশি এখানে অ্যাকাউন্ট করছে। অন্য ধর্মের কেউ নাই, প্রচুর আছে। কারণ এই ইসলামিক ব্যাংকের সুনাম চারিদিকে ছড়ায় গেছে। সুনামটা এই পর্যায়ে গেছিল যে 100টা ব্যাংক, পৃথিবীর 100টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক ইসলামিক ব্যাংক, মানে 100টার মধ্যে ইসলামিক ব্যাংকের নাম আছে। তার মানে কোন পর্যন্ত সুনাম গেছে? এই যে বাইরে থেকে যে আমাদের এভিডেন্স আসে, তার 32 ভাগ এভিডেন্স এই ব্যাংকের মাধ্যমে আসে। তার মানে কি খুব তাগড়া একটা ব্যাংক। এর নিয়ম নীতি সবকিছুই মানুষের পক্ষে ছিল। মানুষের পক্ষে ছিল বলেই তো মানুষ ওইখানে যে অ্যাকাউন্ট করছে, মানুষের বিশ্বাস অর্জন করতে পারছে। এই ব্যাংকটা প্রথম প্রতিষ্ঠিত হয় 1982 সালে বা 83 সালে 3টা জায়গায়। সেটা কোথায়? ঢাকা, চিটাগাং আর সিলেটে 3টা ব্রাঞ্চ ওপেন হয়। তখন মীর কাসেম আলী সাহেব জড়িত ছিল। উনি যে মালিক তা বলছি না আমি, অনেকেই মালিক ছিল, কিন্তু মীর কাসেম আলী সাহেব জড়িত ছিল। আর সেই থেকেই আমরা অনেকেই জানি জামাত ইসলামের সাথে এই ব্যাংকটার সম্পর্ক আছে, যার জন্য আমরা সবাই ওই ব্যাংকে অ্যাকাউন্ট করছি। আমি নিজেও করছি। হ্যাঁ, আজকে ভাই টাকা আনতে পাঠাইছিলাম মাত্র 60,000 টাকা। অনেক কম দাঁড়ায় থাকতে হয়েছে। যে দাঁড়ায় ছিল ও হচ্ছে আমার শ্যালক মাহফুজ। ও আইসা আবার বাসায় এটা বইলা দিছে। বাসায় বলার সঙ্গে সঙ্গে আমার বউ বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার কি হবে, কারণ তার ছোট ছোট 2টা অ্যাকাউন্ট আছে, মানে এফডিআর আছে এই ব্যাংকে। এখন বলে যে এই টাকা তো উঠে আনতে হবে। আমি ধরো চুপ থাকে তো কিচ্ছু হবে না, বিএনপির কাছে আছে, বিএনপি সরকারে আছে। এই ব্যাংকে যদি কিছু হয় সরকার মুখ দেখাইতে পারবে? মুখ দেখাইতে পারবে না, কারণ তারা তো দায়িত্ব নিয়ে নিছে। কিন্তু দায়িত্ব নেওয়ার আগে একটা সুন্দর কথা বলছে আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব। এই ব্যাংক নিয়ে কথা বলার কথা ছিল আমির খসরু সাহেবের, কিন্তু অর্থমন্ত্রীর জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এই ব্যাংক নিয়ে কথা বলছে, যার জন্য এটা চারিদিকে এখন আলোচনার অনেক মুখ আছে ভাই, অনেক দিক আছে। বিভিন্ন দিক নিয়ে মানুষ বিভিন্ন রকম আলোচনা করতেছে। এই আলোচনার মধ্যে আবার মধ্যমণিকে এস আলম, হ্যাঁ স্বাগতম এস আলম। ওনার নাম কখন থেকে এই ব্যাংকের সাথে জড়িত? শেখ হাসিনার আমলে 82-83 সালে যে ব্যাংকটা হয়েছিল, ওই ব্যাংকটা কিন্তু ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়ায় গেল। এমন একটা পর্যায়ে চলে আসলো, এমন একটা বিশ্বাস অর্জন করলো, বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে তাদের মধ্যে সেরা ব্যাংক ইসলামিক ব্যাংক। ওই টাইমে আমরা দেখলাম শেখ হাসিনার আমলে মধ্যরাতে ওই যে ডিজিএফআই বা কারা কারা যেন, এগুলো শোনার কথা, আমার কাছে প্রমাণ তো নাই। ডিজিএফআই নাকি উঠায় নিয়ে যায়, ওই ব্যাংক লেখা নিয়ে গেছে। ওই থেকে এই ব্যাংকের মালিক হয়ে গেল এস আলম। উনি বিরাট অঙ্কের টাকা দিয়া এটা শেয়ার কিনা এটার মালিক হয়ে গেল, এবং আগের লোকজন ছড়ায় নিজের লোকজন বসাইলো। এরপর তো চলে আসলো 5ই আগস্ট, উনি তো পালায়া চলে গেলেন। পালাইতে হয় নাই, এর আগে থেকে উনি বিদেশে আছে। কারণ কি জানেন, এই সেরা ধনীরা কিন্তু ডিপ স্টেটের সাথে সম্পর্ক রাখে, ওনারও কিন্তু ডিপ স্টেটের সাথে সম্পর্ক আছে। এরপর থেকে উনি বাইরে থেকে এই ব্যাংকের মালিকানা ফেরত আনার জন্য বহু রকম চেষ্টা করে
যাচ্ছে। আমরা এর আগে অনেক রকম গুজব শুনছি যে বিএনপি নির্বাচনে প্রচুর টাকা ঢালতেছে, গুজব, আমার কাছে প্রমাণ নাই, এরকম গুজব শুনছি। এবং আমরা এটাও জানি এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের একটা ভালো সম্পর্ক, আর এই সম্পর্কটা যে কতটা গভীর, উনি শিলং থেকে আইসা যে প্রথম গাড়িতে উঠছিল ওই গাড়িটা ছিল এস আলমের। এটা নিয়ে তো অনেক রকম কথাবার্তা হয়েছে। উনি কিন্তু বলছে যে আমি জানতাম না ওইটা কার গাড়ি, কিন্তু পাবলিক কিন্তু জানে এস আলমের সাথে আপনার গভীর সম্পর্ক, আপনার ছেলে এস আলমের এখানে চাকরি করে, এরকম কথা তো আমরা শুই না আসতেছি। এখন এই কথাগুলো আমি কেন বলতেছি? এই জন্য বলতেছি, আজকে যদি সংসদে অর্থমন্ত্রী আমির খসরু সাহেব এই ইসলামিক ব্যাংক নিয়ে কথা বলতো তাহলে কিন্তু এই কথাটা সামনে আসতো না। কোন কথাটা? যে সবাই বলতেছে সালাউদ্দিন সাহেব সমস্ত কল কাঠি নাড়তেছে, কারণ উনি তো ব্যাংক নিয়ে কথা বলতেছে। অর্থমন্ত্রী যে কথা বলবে ওই কথা উনি বলতেছে। উনি বলতে যায় কি বললো? খুব সুন্দরভাবে কাব্যিক ভাবে বললো, ইসলামিক ব্যাংক মানে ইসলাম না। কথাটা কিন্তু সত্য। ব্যাংক আবার ইসলাম হয়ে যায় কেমনে? কোন দলের টাইটেলে যদি ইসলাম থাকে সেটা ইসলাম না, এটাও সত্যি কথা। একটা দলের সাথে ইসলাম নাম আছে বলে এটা ইসলাম হয়ে যাবে? নিশ্চয়ই না। কোন ব্যক্তি, কোন দল বা কোন প্রতিষ্ঠান ইসলাম হইতে পারে না। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই যে সকালে ঘুম থেকে উঠি এবং ঘুমানোর আগ পর্যন্ত আমি কি করব এবং কি করতে পারবো না, আমি আমার পরিবারের সাথে কি ব্যবহার করব, মা বাবার সাথে কি ব্যবহার করব, পাড়া প্রতিবেশীর সাথে কি ব্যবহার করব, এবং আমি যদি ব্যবসা বাণিজ্য করি কিভাবে ব্যবসা বাণিজ্য করব, ওজনে কম দিলে আমার পাপ হবে, সঠিক ওজন দিলে আমি পুণ্য পাবো, সমস্ত কিছু নিয়েই তো একটা ইসলাম, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। হ্যাঁ ভাই, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। কিন্তু এই ইসলামটা প্রচার করার জন্য তো ভাই কিছু প্রতিষ্ঠান লাগবে, কিছু সংগঠন লাগবে। যেমন এই যে মসজিদ, মসজিদ কি ইসলাম? না, মসজিদ তখনই ইসলাম যখন আমরা মুসলমানরা যাই ওইখানে নামাজ পড়বো, তারপরেই তো সেটা ইসলাম, মানে একটা প্রতিষ্ঠান। যেমন এই যে মাদ্রাসা, এটা একটা সংগঠন বলতে পারেন, একটা প্রতিষ্ঠান বলতে পারেন। সেটা কি দরকার? এই জন্য দরকার ইসলাম প্রচার করার জন্য। মসজিদ দরকার ইসলাম প্রচার করার জন্য, মাদ্রাসা দরকার ইসলাম প্রচার করার জন্য। ঠিক তেমনি ভাবে ইসলামিক আদর্শ, ইসলামিক মূল্যবোধ যদি আমি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মসজিদ যেমন দরকার, মাদ্রাসা যেমন দরকার, তেমনি একটা ব্যাংকও দরকার। এটা ইসলামিক মাইন্ডের অনেকের মাথার মধ্যে যখন এই চিন্তাটা আসলো তখনই কিন্তু ইসলামিক ব্যাংকটা প্রতিষ্ঠিত করা হলো 1982 সালে ঢাকা, চিটাগাং আর ওই সিলেটে। চিন্তা ভাবনাটা কি ছিল? যেখানে যারা টাকা জমা দিবে, যে মানুষ যখন এই আমানতটা এই ব্যাংকে রাখবে, তাদের আমানতটা নিয়ে কি কাজে লাগানো হবে, ওই কাজ থেকে যে লাভবান হওয়া হবে, সেই লাভের অংশ সবাইকে কিভাবে বন্টন করা হবে, সব কিছু মিলায় কিন্তু এই ব্যাংকটা মানুষের মন কাইরা নিছে। মানুষের মধ্যে একটা ধারণা চলে আসছে জামাতে ইসলামের ব্যাংক এটা। আসলে জামাতে ইসলামের ব্যাংক না, ওনাদের শেয়ার কিনা আছে এবং এটা ইসলামিক আদর্শ মতে যেন পরিচালনা করা হয় সেটা নজরদারি করেন ওনারা। ওইটাই কিন্তু এস আলম এবং তার গ্রুপ কাইরা নিয়ে চলে গেল। আর ওই কথাটাই কিন্তু সালাউদ্দিন সাহেব বলছে যে আজান দিয়া লিল্লাহে আকবার বইলা এই ব্যাংকটা দখল কইরা নিছিল। আর ওই ব্যাংক এখন বেদখল হয়ে যাওয়াতে ওনাদের মন খারাপ বইলা একটা কবিতাও বলছে। এই কবিতাটা কিন্তু আমি আগেও শুনছি, হ্যাঁ, আওয়ামী লীগের এক নেতার মুখে শুনছি। আসলেই তো চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে প্রভু আছি ভিজে দংশিনী যায়। চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসিবে সে দংশিনী যাবে। সুরঞ্জিত সেনগুপ্ত ওনার নাম, ওনার মুখে শুনছিলাম, আবার ওনার মুখেও শুনছি। যাতনা কি যাতনা বিষে ভুইলা গেছি, মুখস্থ করতে পারি নাই। যাই হোক, ওই কবিতাটা ওনার মুখে শুনলাম। আজকে কিন্তু উনি খুবই মজা দিছে। হ্যাঁ, এই সংসদে খুব মজা দিছে। একটা টাইমে তো বললো এনসিপির কাউকে দেখছি না কেন, ওনাদের চেয়ার খালি কেন। কোষ মেজাজে ছিলেন উনি। হ্যাঁ ভাই, কোষ মেজাজে ছিলেন উনি। যুক্তি দিয়ে বুঝাই দিছে যে এই ব্যাংক থেকে 700 কোটি টাকা একবার নেওয়া হয়েছিল এই নির্বাচনের সময়, আরেকটা কি ব্যাপারে যেন 20,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। এই টাকাগুলো কারে নিছে উনি সরাসরি নাম না বললো। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইছে তখন উনি বলছে যে আপনি নাম না নিল জামাত ইসলামের দিকেই আপনি ইঙ্গিত করছেন। এটা তো আমরা বুঝতে পারি, নাম মুখে নিলে অসুবিধা কি? কিন্তু আপনি যে 700 কোটি টাকার কথা বললেন সেটা নিয়ে আমি চ্যালেঞ্জ করতেছি। ডাক্তার শফিকুর রহমান স্যার চ্যালেঞ্জ ছুড়ে দিছে, এই 700 কোটি টাকা বা 20,000 কোটি টাকা যদি প্রমাণ করতে পারেন আমি আপনাকে একটা মেডেল দিব। ওই মেডেল দেওয়ার কথা না বলে যদি বলতেন যদি আপনি প্রমাণ করতে পারেন আমি রাজনীতি ছেড়ে দিব, তাহলে আরো স্ট্রং হয়ে যেত ব্যাপারটা, চ্যালেঞ্জের মুখে চলে যেত। এখন একটা মেডেলের জন্য সালাউদ্দিন সাহেব এটা প্রমাণ করবে কিনা আমি জানি না, তবে প্রমাণ করা উচিত। আর মেডেলটা যখন দিবেন 24 ক্যারেট গোল্ডের মেডেল দিবেন, মোটা থেকে মোটা কয়েক ভরি, যেন উনি সারা জীবন রাখতে পারে। এখন কথা হচ্ছে চ্যালেঞ্জটা উনি নেবে কিনা। না, নেবে না। আর নিলে আমার মনে হয় প্রমাণ করতে পারবে না। ডাক্তার শফিকুর রহমান স্যার যেভাবে বলছে পুরো সংসদের সামনে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিছে। তো এই চ্যালেঞ্জটা যদি গ্রহণ করতে পারে তাহলে বলবো যে ঠিক আছে, আপনারা সঠিক পথে আছেন। হ্যাঁ, সঠিক পথে আছেন। আর যদি চ্যালেঞ্জটা প্রমাণ না করতে পারেন জনগণ যা বুঝা নিবে। যেমন এখন মানুষ বুঝা নিতেছে এস আলমের পক্ষে কথা বলতেছেন সংসদে দাঁড়ায়, মানুষ কিন্তু এগুলাই ভাবতেছে, কারণ এস আলমের সাথে আপনার গভীর বন্ধুত্ব, এগুলো তো মার্কেটে সবাই জানে। নিশ্চয়ই আপনিও জানেন, আপনি এড়িয়ে যেতে পারতেন। হ্যাঁ মাননীয় মন্ত্রী, আপনি এড়িয়ে যেতে পারতেন, অন্য কাউকে বলার সুযোগ দিতেন, সেটা কিন্তু দেখতে ভালো লাগতো। এখন কিন্তু এই দৃশ্যগুলা অনেক রকম প্রশ্ন সামনে আইনা দেয়। জানি না এই ব্যাংকের ভবিষ্যৎ কি। দেখলাম আন্দোলন চলতেছে, বিরাট বড় মিছিল, এবং মা বোনরাও বাইরে হয়ে গেছে রাস্তায়। কারণ কি জানেন, এই ব্যাংকটার পিছনে অনেক পরিশ্রম, অনেক মেধা ব্যয় করছে তো জামাত ইসলাম। ওই ব্যাংকটা নিয়ে গেল এস আলম, এস আলমের থেকে আবার ওনারা নিল, আবার ওনাদের কাছ থেকে নিয়ে চলে গেল। এখন নিশ্চয়ই এটা বিএনপির ব্যাংক হয়ে গেল। আমরা ভরসা রাখতে চাই জনগণ যেভাবে টাকা উঠাইতেছে, ভাই এটিএম বুথে গেলে টাকা পাওয়া যায় না, ব্যাংকে যায় দেখেন লাইন আর লাইন, হাজার হাজার কোটি টাকা উঠাই নিয়ে চলে যেত।
দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।